অনেকটাই এরকম। এবং এইটার পরিপ্রেক্ষিতেই আমরা দেখতে পেয়েছি যে গত 4 মে থেকে 7 মে পর্যন্ত জাস্ট এই 3 থেকে 4টা দিনের ঘটনা আপনারা যদি বিশ্লেষণ করেন, যে আপনারা জানেন যে ভারতের যে কয়টা প্রদেশ আছে তার মধ্যে সবচাইতে কম যে ক্রাইম রেট তার মধ্যে পশ্চিমবঙ্গ উল্লেখযোগ্য। সেই পশ্চিমবঙ্গে গত এই 3-4 দিনের মধ্যে দেখা গিয়েছে যে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে, মানুষকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। শুধু মুসলমান হওয়ার কারণে তাদের নামাজরত অবস্থায় তাদেরকে পিছন থেকে তাদেরকে মকারি করা হয়েছে। মানে কোন পর্যায়ের অবস্থা আপনারা চিন্তা করুন, মসজিদে পর্যন্ত হামলা হয়েছে। যেই পশ্চিমবঙ্গে পূর্ববর্তী সময়ে ক্রাইম রেট ছিল অত্যন্ত কম, সেই হচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমান অবস্থা। এবং এখন তো মাত্র শুরু, সামনে যে কোন পর্যায়ের ভয়াবহ অবস্থা ধারণ করবে আমরা কেউ নিশ্চিত ভাবে বলতেই পারি না। এই হচ্ছে অবস্থা। এবং এতক্ষণ যা বললাম এটা তো শুধু ছিল সেই মসজিদের সামনে 20 হাতের ভারত নামক রাষ্ট্রের। আপনারা চিন্তা করুন, সেখানে এমন অবস্থা যে জুমার নামাজ পড়া অবস্থা আমরা দেখতে পেয়েছি যে জুমার নামাজ পড়ছে একজন মুসল্লি, সে নামাজ পড়ছে, তাকে পুলিশ দিয়ে পিছন থেকে পিটিয়ে বের করে দিচ্ছে, ভাই গণহারে পিটানো হচ্ছে তাদেরকে। এই হচ্ছে অবস্থা একটা রাষ্ট্রের, মানে একটা ধর্মীয় সংখ্যালঘু তাদের এই অবস্থা। এবং এটার মধ্যে সীমাবদ্ধ না, আমরা পূর্ববর্তী সময় দেখতে পেয়েছি যে 500 বছরের থেকেও বেশি ঐতিহাসিক একটা মসজিদ ছিল বাবরি মসজিদ, সেটাকে ধ্বংস করা হয়েছে। সেই বাবরি মসজিদ ধ্বংস করার উপরে ঠিক কি পরিমাণ বিদ্বেষ তারা লালন পালন করে। সেখানে তারা রাম মন্দির নির্মাণ করেছে। এবং তার থেকেও বড় কথা, এখনো বিভিন্ন মসজিদ সেগুলোকে টার্গেট করা হচ্ছে। তারা বলছে যে এইখানে হয়তো একটা মন্দির হয়তো ছিল, এরকম ধারণা করে এখনো তাদের টার্গেট হচ্ছে মসজিদগুলোকে ধ্বংস করা। আপনারা জানেন যে ইতোমধ্যে তারা ওয়াকফ বিল বাতিল করেছে, মুসলমানদের একটা ওয়াকফ বিল সেটা বাতিল করে দিয়েছে। এর মানে হচ্ছে মুসলমানরা যে মুসলমানদেরকে সহায় সম্পত্তিহীন করার সর্বোচ্চ উদ্যোগ তারা গ্রহণ করেছে। এবং তার পাশাপাশি তারা আপনারা CAA বা CAA সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটার নাম হয়তো আপনারা শুনেছেন, যার মাধ্যমে ভারতে যারা মুসলমান নাগরিক আছে তাদেরকে ভারতের নাগরিকত্ব থেকে শুধু বাতিল করা হবে না, বরঞ্চ বাংলাদেশে পুশিং করার মতো চিন্তা ভাবনা তারা লালন করছে এবং চেষ্টা করছে এই পর্যায়ে। আপনারা চিন্তা করার অবস্থা। পাশাপাশি যদি বলি, আসলে এইগুলো বলতে গেলে আসলে এমন একটা অবস্থা যে শেষ হচ্ছে না। যারা এই কাজগুলো করছে, যারা ভারতে এই কাজগুলো করছে এবং যারা এনজয় করছে, তাদেরকে একটাবার একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা যারা বাংলাদেশকে নিয়ে কথা বলেন না, বিভিন্ন সময় যে নাটক করেন যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু বা হিন্দুরা নির্যাতিত, একটাবার বাংলাদেশের দিকে তাকান। 5 আগস্টের পরে এবং 5 আগস্টের সময়ে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল পর্যন্ত, বিএনপি, জামাত, এমনকি ওই সময় সমন্বয়ক ভাইরা যারা ছিলেন তারা পর্যন্ত সেই সময় প্রত্যেকটা মন্দিরের সামনে সারা রাত না ঘুমিয়ে পাহারা দিয়েছে যাতে বাংলাদেশের একটা মন্দিরে আক্রমণ না হয়। পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনার বাহিনী তারা চেষ্টা করেছিল এই কাজগুলো করার জন্য। আমরা আমাদের জান প্রাণ দিয়ে সেটা রক্ষা করেছি। আর তার প্রেক্ষিতে আমরা কি দেখতে পাচ্ছি ভারতে, এটা আমরা দেখতেই পাচ্ছি অবস্থা। তারা চিন্তা করুন, শুধু 5 আগস্টের পরবর্তী সময়ে না, বাংলাদেশে এমন একটা অবস্থা ছিল হিন্দুত্ববাদীদের আগ্রাসনের কারণে বাংলাদেশের চট্টগ্রামে একটা জায়গায় সেখানে বাংলাদেশের পতাকা ঝুলছিল, বাংলাদেশের পতাকা পতপত করে উঠছিল। সেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের পতাকার উপরে গিয়ে তারা গেরুয়া পতাকা লাগিয়েছে, ভারতের ওই হিন্দুত্ববাদী পতাকা লাগিয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন তাদের উস্কানিদাতাকে যখন গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহ মামলায়, সেই জায়গায় বাংলাদেশের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাই তাকে কুপিয়ে গলা কেটে জবাই করেছে পর্যন্ত। এই ছিল অবস্থা। বাংলাদেশের হিন্দুত্ববাদীরা এই কাজ করেছে। এবং তারপরেও আমরা বাংলাদেশের সাধারণ মুসলমান এবং বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল পর্যন্ত এই ঐক্যমত এসেছিল যে বাংলাদেশের হিন্দু ভাইয়েরা যারা আছেন তাদেরকে আমাদের যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। বাংলাদেশের ওই সময় একদম সুপ্রিম পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ ইনফিরিয়র পর্যায় পর্যন্ত সকল মুসলমান, বাংলাদেশের সকল সাধারণ মানুষ সেই সময় বাংলাদেশের হিন্দুদের উপর যেন একটা আক্রমণ না হয় সেটার জন্য তারা প্রতিবাদ করেছে, তারা চেষ্টা করেছে। এই ছিল আমাদের অবদান। বাংলাদেশ থেকে ওই ভারতের ওই যারা বাংলাদেশের দিকে তাকিয়ে নাটক করে, আর ভারতের মিডিয়া যারা বাংলাদেশের দিকে তাকিয়ে নাটক বানায় যে বাংলাদেশকে হচ্ছে হিন্দুরা নির্যাতিত, তারা বাংলাদেশের এই ঘটনাগুলো একটু মনে করুক, বাংলাদেশের অবস্থাগুলো একটু মনে করুক যে বাংলাদেশ কোন পর্যায়ে দেশ, বাংলাদেশের মানুষ কতটা অসাম্প্রদায়িক এবং আন্তরিক, একটু মনে করুক। আমার ভাইয়েরা, ঘটনা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। ভারত এই কাজগুলো করেছে এবং এখনো করে যাচ্ছে। তারা শুধু এনজয় করে নাই, এমনকি আপনি চিন্তা করেন যে কিছুদিন আগে তারা কি করেছে,
আমাদের সীমান্তবর্তী এলাকায় তারা মিসাইল টেস্ট করেছে। পূর্ববর্তী সময় এরকম উদাহরণ খুব কমই দেখা গিয়েছে। তারা মিসাইল টেস্ট করেছে, তারা হচ্ছে গিয়া যে বর্ডার কিলিং করেছে। বর্ডার কিলিং আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকেই তারা করে আসছে, এখনো করেছে। তো এইগুলোর মাধ্যমে তারা আসলে কি বোঝাতে চায় জানেন? সীমান্ত সীমান্ত যদি তারা মিসাইল টেস্ট করতে চায় তাদের বর্ডারের মধ্যে তারা করতে পারে, ওপরে অসুবিধা নাই, বিশেষ একটা আমরা কোনো কিছু বলবো না। কিন্তু তারা এর মাধ্যমে যা বোঝাতে চায়, বর্ডারে হত্যা করে এবং মিসাইল টেস্ট করে তারা যা বোঝাতে চায় যে তারা বাংলাদেশকে সিকিমের উদাহরণ দিতে চায়, তারা বাংলাদেশকে হায়দ্রাবাদের কথা মনে করিয়ে দিতে চায়। এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আপনাকে বলতে চাই, আপনি একটু ভুটান এবং নেপালের পররাষ্ট্র নীতির দিকে একটু তাকান। পৃথিবীর অনেক বড় বড় দেশ আছে, পৃথিবীর অনেক ছোট ছোট দেশও আছে যাদের পররাষ্ট্র নীতি অনেক শক্তিশালী। পৃথিবীর অনেক দেশ আছে যাদের মিলিটারি আমাদের মিলিটারির চেয়ে অনেক দুর্বল। আপনি চাইলে আমাদের হাতে অনেক শক্তিশালী এবং অনেক কেপেবল ডিপ্লোম্যাটস আছে, তাদেরকে কাজে লাগান, আমাদের বাংলাদেশের ডিপ্লোম্যাসি সেই পর্যায়ে নিয়ে যান। বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শুধু জনগণ, লুঙ্গি পরা জনগণ বর্ডারে গিয়ে একা কাঁধে তুলে নেয় নাই। এটা আপনারা নির্বাচিত সরকার, আপনাদেরও দায়িত্ব। পাশাপাশি বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং একই সাথে নির্বাচিত জনগণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি আমাদের সেনাবাহিনীর দিকে একটু তাকান। আমাদের সেনাবাহিনী শুধু আমরা ডিপ্লোম্যাসির মাধ্যমে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা চাই আমাদের আর্মি তারা আরো ভালো করুক, আমাদের মিলিটারি তারা আরো ভালো করুক। আমাদের অস্ত্র শস্ত্র দরকার। আমাদের এমনও অভিযোগ আছে যে দীর্ঘদিন পুরাতন একটা মরা একটা ফাইটার জেট না, একটা মরা একটা যুদ্ধ বিমান, সেটা চালাতে গিয়ে বা সেটা নিয়ে প্র্যাকটিস করতে গিয়ে অনেক মানুষ মারা গিয়েছে। আপনারা জানেন মাইলস্টোন দুর্ঘটনার কথা, আপনারা জানেন। এর কারণ কি? এর অন্যতম একটা কারণ এখানে পাইলটের আসলে এক্সপার্টাইজের আসলে যতটুকু ঘাটতি ছিল, যতটুকু ঘাটতি না ছিল তার চেয়ে বেশি ঘাটতি ছিল সেই যন্ত্রটা, সেই যুদ্ধ বিমানটা, সেইটা ছিল ইটসেলফ প্রবলেমেটিক। তো আপনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশের মিলিটারির দিকে একটু তাকান। বাংলাদেশের মিলিটারিকে আপনি শুধু আসলে বিভিন্ন কাজের কন্ডাক্ট নেওয়া এর মধ্যে সীমাবদ্ধ রাখেন, বিভিন্ন কাজের কন্ট্রাক্ট নেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখেন না। আপনি বাংলাদেশের আর্মিকে আরেকটু শক্তিশালী করেন, আরো প্রফেশনাল করে তোলেন, অন্যথায় আমাদের আসলে নিজেদের জায়গাটা অত্যন্ত দুর্বল হয়ে যাবে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কিন্তু সেই কথাটা আমরা ভুলি নাই। আপনি পূর্ববর্তী সময়ে যখন ক্ষমতায় ছিলেন, আপনার সরকার যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু আপনি একটা ইন্টারভিউ বলেছিলেন যে আপনার উদ্দেশ্য বাংলাদেশের টেরিটরি বাড়ানো, এটা কিন্তু আপনি বলেছিলেন, এখনো পর্যন্ত রেকর্ড আছে। তা আপনি যদি মনে করেন যেহেতু এখন আমাদের অবস্থা অপেক্ষাকৃত খারাপ, আপনি যদি